যাদেরকে সার্জেন্ট হিসেবে রাখা হয়েছে তারাই তো এখন ওই যে টাকা পাচ্ছে না দেখে কাজ করতেছে না। ভূমি অফিসের দিকে তাকান না, ফাইল আগে টাকা দিত, ফাইল সাথে সাথে রেডি হয়ে যেত, এখন এত ডিলে হচ্ছে। তা আমি বলবো এরাও টাকা দিক, সবাই এখন টাকা দিক সবাইকে, তাহলেই আসলে দেশ ভালো হয়ে যাবে। আমি এখন সবারই প্রতিপক্ষ। আগে ছাত্রলীগের প্রতিপক্ষ ছিলাম দেখে ছাত্রলীগ আমাকে জামাত শিবির বানাই দিছে, এখন হয়তো জামাত শিবিরের প্রতিপক্ষ ভেবে আমাকে ছাত্রলীগ বানাই দিচ্ছে। সমালোচনা করেই বলি, দেশে এখনো সঠিক পথে নেই। আর এত সহজ হবে না যে পুরো শরীরে ক্যান্সার আক্রান্ত আপনি শুধু মাথায় কেমোথেরাপি দিলে তো হবে না, আপনাকে পুরো শরীরে ফিজিওথেরাপি দিতে হবে। এখন সানজিদা আনোয়ার চৌধুরী, আমরা প্রথমেই যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই, ত্রাণের টাকা ব্যাংকে কেন? সমালোচনা হচ্ছে অনেক, আপনার বক্তব্যটা কি? কার ব্যাংকে? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, জানি না। না, আপনারা জানেন যে সমন্বয়করা টাকা তুললো বন্যার্থদের জন্য, সেই টাকাটা ব্যাংকে রাখা হয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। ওই সময়ে প্রপার কেন ব্যবহার করা হয় নাই? আমরা দেখেছি টিএসসিতে ত্রাণ পড়ে আছে। প্রপারলি ব্যবহার করা হয়েছে, টিএসসিতে ত্রাণ পড়ে আছে, কারণ বন্যা পরবর্তী সময়ের প্রস্তুতির জন্য। বন্যায় যদি সব খরচ করে ফেলে পরবর্তীতে পুনর্বাসনের জন্য তো আসলে ভেবাচাকা খেতে হতো। আর ওটা ওনারা হয়তো কোনো সিদ্ধান্তর মাধ্যমেই নিজেদের অ্যাকাউন্টগুলোতে রেখেছে, এটা তো আসলে আমি জানি না, বলতে পারছি না। কিন্তু আপনি কি মনে করেন না স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা প্রয়োজন ছিল আগেই মানুষকে? ওনারা তো অনেক জায়গায় নাকি অনেক জবাবদিহিতা দিয়েছেন, এখন পরিপূর্ণভাবে আমি আশা করছি যে ওনারা অবশ্যই কোথায় কি খরচ করেছেন বা এখন কতটুকু আছেন ওটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের মানুষের কাছে জবাবদিহি করবে। সমন্বয়করা পুরো বাংলাদেশ ভ্রমণ করছে, এর অর্থ কিভাবে আসছে? আপনি নিজেও প্রশ্ন তুলেছেন। এর অর্থ মানুষ দিচ্ছে, জনগণ দিচ্ছে। মানে এটা হলেই মানে এর কোনো অডিট থাকবে না? আসলে এই টাকাগুলো তো আসলে ত্রাণের টাকা না, এগুলো হচ্ছে গিয়ে ওই যে আমাদেরকে যারা ভালোবাসেন তারা হয়তো পার্সোনালি একটা গাড়ি দিয়ে দেয়, বা আমরা যখন রিকোয়েস্ট করি যে আমরা এখানে যাচ্ছি একটা প্রোগ্রামের জন্য, একটা আলোচনা সভার জন্য, আমাদের গাড়ি লাগবে, তখন আসলে হয়তো ওনারা গাড়িগুলো দেন। ক্যাম্পাসে রাজনীতির বিপক্ষে সবসময় আপনার অবস্থান, যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আপনার কি মনে হচ্ছে ক্যাম্পাস থেকে রাজনীতি আসলে চিরতরে মুক্তি পাবে? দলীয় রাজনীতি মুক্তি পাবে, এটা তো কথাই হয়ে গিয়েছে। 17 তারিখে যখন আমরা ছাত্রলীগকে বের করে দিয়েছি, এরপর 29 তারিখে আমরা স্যারের কাছে, আমাদের ভিসি স্যারের কাছে আমাদের স্মারকলিপি দিয়েছি। তো স্যার আমাদেরকে বললো যে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না সে মানে দলীয় রাজনীতি থাকুক, অবশ্যই থাকবে না, তার পরিবর্তে আমরা সুষ্ঠু রাজনৈতিক চর্চার জন্য ডাকসু রেখেছি, ডাকসু নির্বাচন দেওয়া হবে। এবং এই যে রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি ছিল, সেটার তো ভূত প্রেতাত্মা আছে, আপনারাই বলছেন, সেটা কি আবার চারা দিয়ে উঠতে পারে না? চারা দিয়ে উঠার চেষ্টা করছে দেখেই তো আমরা এখনো মাঠে ও কর্মসূচিতে অবস্থান করছি। আপনি কি মনে করেন ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতি আপনার পরিপূর্ণতা পাবে? অবশ্যই ছাত্র রাজনীতি করার জন্য ডাকসুই প্রয়োজন, দলীয় রাজনীতি করার জন্য দল প্রয়োজন, কিন্তু ছাত্র রাজনীতি করার জন্য ডাকসু প্রয়োজন। ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় তো এই কারণে, কারণ যত বড় বড় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জন্ম নিয়েছে সব ডাকসুর মাধ্যমে নিয়েছে, পরবর্তীতে এরা দল গঠন করেছে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না। এবং ডাকসু থেকে আমরা সর্বশেষ যে নেতা পেয়েছি নূর, গোলাম রব্বানী, এদেরকে নিয়ে আপনি কি বলবেন? এরা কি সবচেয়ে বাজে উদাহরণ নাকি ভালো উদাহরণ? এরা তো একটা দলের মধ্য দিয়েই নির্বাচিত হয়েছে, এদের ইতিহাস পড়লেই তো বোঝা যায় এরা দলের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে। আর এদেরকে নিয়ে আমি কি বলবো, ওদেরকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি। ছাত্র জনতার এই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে আপনি সেদিন রাজু ভাস্করের সামনে বলছিলেন যে তাহলে কি শেখ হাসিনার বক্তব্যই ঠিক? আপনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? আমি আপনার প্রশ্নটা বুঝি। ছাত্র জনতার অভ্যুত্থানে যে আপনারা সাধারণ শিক্ষার্থীর অংশ নিল, কিন্তু আপনি রাজু ভাস্করের সামনে বলছিলেন, এটা বলার কারণ ছিল যে এই যে এখন আসলে তো যারা সর্বপ্রথম রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা বলার প্রয়োজন ছিল তারা এখন বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছি না, কিন্তু দলীয় রাজনীতি অবশ্যই থাকতে হবে। তো এর মানে তো এই হয়ে যায় যে শেখ হাসিনা যখন বলেছিলেন যে ছাত্রদেরকে ফোকাস করে সামনে রেখে কিছু দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাহলে তো এটাই সত্যি হয়ে যায়।
হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনি নিজেও দেখছেন হয়তো, যদি আপনি অনেক ব্যস্ত। এটা নিয়ে আপনি কি বলবেন? এদেরকে নিয়ে অনেক প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন মুখোমুখি হচ্ছে। সমন্বয়ক প্যানেলে আমি নেই সেহেতু আমি জানি না, কিন্তু ওনারা যে চাচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করতে, ওটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ এটা এখন সময় উপযোগী একটা বিষয়। আমাদের রাজনৈতিক দল প্রয়োজন যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই। আর পূর্ববর্তী যে দলগুলো আছে এরা আসলে নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল, এখনও তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। আপনি কি সমন্বয়কদের উপর পূর্ণ আস্থা রাখতে পারেন এখনো? আস্থা আমি ওদের উপর কেন আস্থা রাখবো? যদি ওরা একটা দল গঠন করে, দলের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য তাদের দল হয়ে কাজ করে, তাহলে হয়তো তখন আস্থার জায়গায় তৈরি হবে। যেহেতু এখন ওরা দলই গঠন করে নাই, তাহলে ব্যক্তিদের উপর আমার কিসের আস্থা? আমি তো দলের উপর আস্থা রাখি। আরেকটি বিষয়, সানজিদা আনোয়ার চৌধুরী, আপনি বারবার বলেছেন, প্রত্যেকবারই বলেছেন আপনি সাধারণ শিক্ষার্থী এবং তারা আসলে সমন্বয়ক থাকার এখন কিসের সমন্বয়ক, কাজ তো হয়ে গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই প্রভাবটা, সমন্বয়ক প্রভাবটা এটা আসলে থাকবেই, যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থান ছিল। অভ্যুত্থানের পরবর্তী আমরা একটা বিপ্লব আশা করেছিলাম, যদিও বিপ্লবটা পুরোপুরিভাবে হয়নি, কারণ আরও অনেক প্রতি বিপ্লবের সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা এখানে অবস্থান করছি, এভাবে অনেকেই অনেক জায়গায় অবস্থান করছে। আর ওরা আসলে এখন ফোকাসড, কারণ পুরো দেশ এখন ওদেরকে চিনে, যার কারণে আসলে ওদেরকে নিয়ে এত কথা হচ্ছে। তো এছাড়া আর কি বলার আছে? আগে আপনাকে জামাত বলতো, সেদিন দেখলাম 2-3টা কমেন্টে যে আপনাকে বলতেছে ছাত্রলীগ। জাতি যা ভাবে আমি তাই, আমি জনগণ, আমি নিজেকে জনগণ ভাবি, এটাই। আর সাধারণ শিক্ষার্থী ভাবি, এটাই। আমি নিজেকে কী ভাবি, আমার কাছে এটাই ম্যাটার করে। জনগণ কী ভাবে, আমি আপনাদের ওসব কমেন্ট পড়িও না, কারণ আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না। যে আমার কথাটাকে সত্য বলে গ্রহণ করবে তার কাছে আমি সত্য, যে আমার কথাটাকে মিথ্যা বলে গ্রহণ করবে আমি তার কাছে মিথ্যা, যে আমাকে তেলবাজ হিসেবে গ্রহণ করবে আমি তার কাছে তেলবাজ। আমার উপরে এগুলোর কোনো ইফেক্ট পড়ে না, আমি এগুলো নিয়ে ভাবিই না, আমার এত সময় নেই। তো জনগণ কী ভাববে, জনগণ যে ভাবছে এটা নিয়ে আমি সাধুবাদ জানাচ্ছি, যে তারা আসলে আমাকে নিয়ে ভাবছে। কয়জনকে নিয়ে বাংলাদেশকে ভাবে বলেন? ওই যে সুবিধাবাদী, আমি এখন সবারই প্রতিপক্ষ। আগে ছাত্রলীগের প্রতিপক্ষ ছিলাম দেখে ছাত্রলীগ আমাকে জামাত শিবির বানাই দিছে, এখন হয়তো জামাত শিবিরের প্রতিপক্ষ ভেবে আমাকে ছাত্রলীগ বানাই দিচ্ছে। বিষয়টা আসলে এইখানে, এছাড়া আর কিছুই না। আপনি পুলিশের লাঠিপেটা খেয়েছিলেন, পায়ে ব্যথা এখনো আছে। আমি একটু জানতে চাই, দেশটা কি সঠিক পথে আছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় কি সঠিক পথে আছে? এটা আসলে আমি সমালোচনা করেই বলি, দেশে এখনো সঠিক পথে নেই। আর এত সহজ হবে না যে পুরো শরীরে ক্যান্সার আক্রান্ত, আপনি শুধু মাথায় কেমোথেরাপি দিলে তো হবে না, আপনাকে পুরো শরীরে ফিজিওথেরাপি দিতে হবে এখন। আর এই ফিজিওথেরাপিটা তো 1 মাসে 2 মাসে আপনারা আশা করলে এটা বোকামি হয়ে যাবে। একটা লেংদি প্রসেস দরকার, একটা লেংদি প্রসেসের পর গিয়ে হয়তো আমরা আশাবাদী যে একটা ফলাফল আমরা পাবো, ওই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আপনি গ্রামে ভিজিট করেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এই সরকারের এই সময়টাতে? কি এখন সবচেয়ে আমি উপদেশ দিব যে এখন বন্যা কবলিত অঞ্চলগুলোতে আগে নদী খনন, খাল খননের দিকে, ড্রেজিং করার দিকে নজর দেন। আপনারা লাখ কোটি টাকার ত্রাণ নিয়ে গিয়ে দিয়ে আসলে তো হবে না, যদি জলাবদ্ধতাই না কমাতে পারেন, পানি তো নামবে না। টাকা দিলে, খাবার দিলে আরও হবে কি, মানুষ আশ্রয়কেন্দ্র থেকে আসতে চাইবে না। বিন্দাস রান্না করে দিচ্ছেন, বিন্দাস তারা ওখানে খাবে। এর থেকে ভালো হয় ড্রেজিং করে অপরিকল্পিত নির্মাণাধীন ভবনগুলো ভেঙে দেন, যেখানে বাঁধ তৈরি করা হয়েছে বাঁধগুলো খুলে দেন, ড্রেজিং করে নদী আর খালগুলোকে খনন করুন। খনন করে স্বাভাবিক যেই স্রোত, এই স্রোতটাকে স্বাভাবিকভাবে নিয়ে গিয়ে তারপর বঙ্গোপসাগরে ফেলার চেষ্টা করুন। নয়তো বঙ্গোপসাগরও তার মানে ভাটা তৈরি করবে, জোয়ার তৈরি করবে, আর পানিও নামবে না। আর পানি না নামলে বন্যা তো শেষ হবে না। এখন সিজনটাই এমন যে কয়দিন পর পরই বৃষ্টি হবে আর পানি বেড়ে যাবে। জলবদ্ধতা কমাইলেই গিয়ে এখন আসলে এই বিষয়টা নিয়ে আমরা আগাইতে পারি। শেষ প্রশ্ন, শিক্ষার্থীরা ক্লাসে ফিরুক, ক্যাম্পাসে ফিরুক, এটা অনেকেই বলছে। শিক্ষার্থীরা কিন্তু এখনও মানে একটা প্রভাব বিস্তার করছে। গতকাল একটা ভিডিও দেখছি, হেলমেট নাই, তার লাইসেন্স নাই, সে উল্টো পথে চালাচ্ছে, বিকজ সেই স্টুডেন্ট। এই পাওয়ার প্র্যাকটিসটা এটা বন্ধ হবে কিভাবে? মানে আপনার সামগ্রিক ব্যাপারটা যদি পুলিশ নিজের জায়গা থেকে দায়িত্বশীলের পরিচয় দিলে, যাদেরকে সার্জেন্ট হিসেবে রাখা হয়েছে তারাই তো এখন ওই যে টাকা পাচ্ছে না দেখে কাজ করতেছে না, ভূমি অফিসের দিকে তাকান না,
ফাইল আগে টাকা দিত, ফাইল সাথে সাথে রেডি হয়ে যেত, এখন এত ডিলে হচ্ছে। তা আমি বলবো এরাও টাকা দিক, সবে এখন টাকা দিক সবাইকে, তাহলেই আসলে দেশ ভালো হয়ে যাবে। বাঙালি তো এমনই। জি, ধন্যবাদ।